মাশরাফিকে অধিনায়ক করে ওয়ার্ল্ড টি-20-র 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা। ফিরেছেন নাসির ও মিথুন। বিশ্বমঞ্চে প্রথমবারের মতো খেলবেন রনি ও সোহান। যুব বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 23 রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান। চূড়ান্ত কোয়ার্টার ফাইনালের লাইন আপ। এসএ গেমসের জন্য প্রস্তুত বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। স্বর্ণ ধরে রাখার প্রত্যয়। এবং কিছুক্ষণ পর কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে ভ্যালেন্সিয়া। ইংলিশ লিগে চেলসির প্রতিপক্ষ ওয়াটফোর্ড। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিয়ামতুল্লাহ বাবু। আইসিসির বেঁধে দেওয়া শেষ দিনে ওয়ার্ল্ড টি-20-র জন্য মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি। চমক, ফর্মে থেকেও ইমরুল কায়েসের চূড়ান্ত দলে জায়গা না পাওয়া আর উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন আলীর সুযোগ পাওয়া। এশিয়া কাপের স্কোয়াডেও প্রাধান্য থাকবে ওয়ার্ল্ড টি-20-র মূল স্কোয়াডের সুযোগ পাওয়া ক্রিকেটারদের, জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি ছিল পরীক্ষা নিরীক্ষার, তবে ওয়ার্ল্ড টি-20-র মতো মেগা ইভেন্টে নির্বাচকরা সেই ঝুঁকি নিলেন না। আস্থা রাখলেন অভিজ্ঞদের উপর। সব নামগুলো প্রায় নিশ্চিতই ছিল, তবে ইমরুল কায়েসকে বাদ দিয়ে উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের মূল স্কোয়াডে অন্তর্ভুক্তি ছিল বড় চমক। লাস্ট 2 বছর থেকে এই টিম বিভিন্ন খেলা খেলছে ন্যাশনাল টিমের পরে, অ্যান্ড প্রবাবলি তার কিপিং নিঃসন্দেহে প্রবাবলি এখন যারা কিপার আছে ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রবাবলি। আর ব্যাটিং তার কিছু ইনোভেশন আছে, সে কিছু আনইউজুয়াল স্ট্রোক খেলে। এই কিপার ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা দলে চান্স দিয়েছি। ভারতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড টি-20-র প্রথম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ধর্মশালায়, যেখানকার উইকেট পেস বোলিং সহায়ক। তাই দলে রাখা হয়েছে 5 জন পেসার। আবু হায়দার রনি ও নুরুল হাসান সোহান প্রথমবারের মতো খেলবেন বিশ্বমঞ্চে। জিম্বাবুয়ে সিরিজে নাসিরকে না খেলালেও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতার বিবেচনায় দলে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। আপনি জানেন যে আমাদের কোয়ালিফাই করতে হবে, আমাদের ধর্মশালাতে খেলা, যতটুকু খবর আমরা নিয়েছি সেখানে আমাদের একটু সুইমিং কন্ডিশন। 2 নম্বর হল আমার স্পিন যদি আপনি কম বলা যাবে না, আপনি 2টা লেফট আর্ম স্পিনার আছে আমার টিমে, সাকিব এন্ড আরাফাত সানি। তার সাথে নাসির এখন আর তাকে মানে জাস্ট পার্ট টাইমার বলা যাবে না। দলের বাকি সদস্যরা হলেন অধিনায়ক মাশরাফি, তামিম, সৌম্য, সাব্বির, মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহ, নাসির, আরাফাত সানি ও মুস্তাফিজ। স্ট্যান্ড বাই তালিকায় আছেন ইমরুল, শুভাগত, রাব্বি আর মুক্তার আলী। ঘরের মাটিতে আরেক মেগা ইভেন্ট এশিয়া কাপেও ওয়ার্ল্ড টি-20-তে সুযোগ পাওয়া ক্রিকেটারদের প্রাধান্য থাকবে বলে আভাস দিয়েছেন প্রধান নির্বাচক। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। কিছুদিন আগেই আবু হায়দার রনির অভিষেক হয়েছিল বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে। স্বপ্নের ঘোর কাটার আগেই পেলেন ওয়ার্ল্ড টি-20-র বিশ্ব আসরের ডাক। এখন শুধু অপেক্ষা আন্তর্জাতিক মঞ্চে নিজেকে মেলে ধরার। অন্যদিকে অভিষেকটা বেশ আগে হলেও জাতীয় দলে ছিলেন যাওয়া আসার মধ্যে। তাই এবার প্রাপ্ত সুযোগটা কাজে লাগানোর অপেক্ষায় মোহাম্মদ মিঠুন আলী। এর আগে জিম্বাবুয়ে সিরিজ গেল, ওখানেও আমি খেলি নেই। তো সব কিছু মিলিয়ে আমার এই জায়গাটাই যে আমি আসতে পারবো এটা আমি চিন্তা করি নাই। কনফিডেন্স ছিলাম না যে পাবো কিনা, বাট আমার কাছে একটা আশা, আমার মনে একটা আশা ছিল যে হয়তো পাইতে পারি। এভাবেই আসন্ন ওয়ার্ল্ড টি-20 বিশ্ব আসরের 15 সদস্যের টাইগার স্কোয়াডে জায়গা পাওয়ার অভিব্যক্তি জানালেন এই দুই ক্রিকেটার। এবার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে চান সামনে। ঘরোয়া অঙ্গন ছাপিয়ে নিজেদের মেলে ধরতে চান আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। আমরা যখন দেশের হয়ে মাঠে নামি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের শরীরের রুমগুলো দাঁড়া যায় যখন আমরা মাঠে নামি দেশের হয়ে। মেইন টার্গেট থাকবে যাতে ভালো করে প্র্যাকটিস করে মেইন 11 জনে খেলতে পারি। আগে এশিয়া কাপ, তো এশিয়া কাপে যদি ভালো করতে পারি তাহলে ওয়ার্ল্ড কাপে অবশ্যই বেস্ট 11-এ খেলবার। যখন যেখানেই সুযোগ পাই চেষ্টা করব ভালো করতে। আমি যতটুকুই করি সেটা যেন টিমের কাজে আসে। বিপিএল, বিসিএল ও প্রস্তুতি ম্যাচে ভালো খেলার সুযোগ হিসেবে রনি ও মিথুন পেয়েছেন জাতীয় দলের টিকিট। স্বপ্নের ঠিকানার চালিকা শক্তি হিসেবে পরিশ্রম, ভাগ্য ও কোচদের ধন্যবাদ দিলেন জাতীয় দলের নবাগত এই ক্রিকেটাররা। এইজ লেভেলে যে প্র্যাকটিসটা হয়, মনে করেন আন্ডার 15, 17, 19, তো ওইখান থেকে যারা একটু ভালো করে বা যারা ওইখানে একটু কঠোর পরিশ্রম করে ওদের কিন্তু মানে ভবিষ্যতের সুযোগটা বেড়ে যায়। বিসিএল খেলে আবার আসলাম, ওই সময়টাই বেশ কোচ আমাকে বলল যে তুমি টপ অর্ডারে ট্রাই করবো নাকি। তখন আমি এগ্রি করি কোচের সঙ্গে। তখন কোচ আমাকে ফার্স্ট 2 ম্যাচ 1 ডাউন করাই। 1 ডাউন আল্লাহর রহমতে ভালো হয়েছে।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত দুটি টি-20তে পেসার আবু হায়দার রনির সংগ্রহ 3 উইকেট। তবে মোহাম্মদ মিথুন আলীর সংগ্রহে নেই কোনো রান, যদিও চলতি মৌসুমে ঘরোয়া আসরে 3টি সেঞ্চুরিতে তিনি করেছেন 706 রান। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। এবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটের খবর। শ্রীলঙ্কাকে হারিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে গেল পাকিস্তান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লঙ্কান যুবাদের বিপক্ষে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান জয় পেয়েছে 23 রানে। আগে ব্যাট করে 212 রান করে পাক যুবারা। জবাবে 189 রানে শেষ হয় লঙ্কানদের ইনিংস। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের হাসান মহসিন। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 27 রানে অধিনায়ক জিসান মালিকের উইকেট হারায় পাকিস্তান। এরপর উমর, সাইফ ও মাসুদ দ্রুত ফিরে গেলে 96 রানে 4 উইকেট হারায় দুইবারের চ্যাম্পিয়নরা। তবে 61 রানের জুটি গড়ে সেই বিপর্যয় সামাল দেন মহসিন ও ফায়াজ জুটি। 33 রান করে ফায়াজ সাজগড়ে ফিরলেও মহসিনের 86 রানে 212 রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে লঙ্কান যুবাদের শুরুটা ভালো হয়নি। দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতে নিয়ে মহসিন ব্রেক থ্রু এনে দেন পাকিস্তানকে। দলীয় 21 রানেই লঙ্কানদের 2 ওপেনারকে ফিরিয়ে দেন তিনি। আসালঙ্কা ও আসান দ্রুত ফিরে গেলে 63 রানে 4 উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে মেন্ডিস ও রামদিকা জুটি পঞ্চম উইকেটে 84 রান যোগ করে ম্যাচে ফেরায় লঙ্কানদের। কিন্তু 50 তুলে নিয়ে মেন্ডিস 68 রানে আউট হবার পর বেশিক্ষণ টেকেনি লঙ্কানদের প্রতিরোধ। 189 রানে শ্রীলঙ্কা অল আউট হলে 23 রানে জয় পায় পাকিস্তান। আইসিসি অনূর্ধ্ব-19 যুব বিশ্বকাপের প্রথম পর্ব শেষে চূড়ান্ত হয়েছে কাপ পর্বের কোয়ার্টার ফাইনালের লড়াই। 5 ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত প্রথম কোয়ার্টার ফাইনালে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এছাড়াও চূড়ান্ত হয়েছে প্লেট পর্বের লড়াই। গ্রুপ পর্বে বাদ পড়া দলগুলো লড়বে প্লেট কাপ চ্যাম্পিয়ন হতে। তবে প্রথম পর্বে বেশ কিছু রেকর্ড আর চমকে জমে রেখেছিল যুবারা। আগামীর তারাদের প্রথম পর্বের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। আগামী তারকাদের বিশ্বকাপের প্রথম পর্বে 24টি ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইন আপ। গ্রুপ এতে অপরাজিত থেকে যুব বিশ্বকাপের ইতিহাসে চতুর্থবারের মতো কোয়ার্টার ফাইনালে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। 5 ফেব্রুয়ারি মিরপুরে মুখোমুখি হবে দুদল। একই গ্রুপে চমক দেখানো আরেক দল নামিবিয়ার প্রতিপক্ষ হোয়াট ফেভারিট ভারত। 7 ফেব্রুয়ারি ফতুল্লায় তৃতীয় কোয়ার্টারে ইংল্যান্ডের প্রতিপক্ষ এশিয়ার আরেক প্রতিনিধি শ্রীলঙ্কা। 8 ফেব্রুয়ারি চতুর্থ ও শেষ কোয়ার্টারে পাকিস্তান খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে গ্রুপ পর্বের বেশ কিছু ম্যাচ যেমন রোমাঞ্চ ছড়িয়েছে, ঠিক তেমনি আগামীর ক্রিকেট আকাশে তারা হয়ে জ্বলে থাকার বার্তা দিয়েছে যুব ক্রিকেটাররা। যেমন ভবিষ্যতে ইংলিশ লিডার ড্যান লরেন্স ফিজির বিপক্ষে 174 রানে বিধ্বংসী ইনিংসের সাথে 278 রান নিয়ে আছেন ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থানে। আর 3 ম্যাচে 2টিতে সেঞ্চুরি হাঁকিয়ে লরেন্সের স্বদেশী জ্যাক বুরহাম 298 রান নিয়ে আছেন শীর্ষে। এছাড়াও আসরে এখন পর্যন্ত যে 6টি সেঞ্চুরি হয়েছে তার মধ্যে বাংলাদেশের নাজমুল হোসেন শান্তরটা অন্যতম সেরা, কারণ সেঞ্চুরি হাঁকানোর পথে তিনি ইউথ ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়েছেন। এ পর্যন্ত উইকেট শিকারের সংগ্রহেও দাপট ইংলিশ যুবাদের। 3 ম্যাচে 11 উইকেট শিকার করে সাকিব মাহমুদ আছেন শীর্ষে। সমান ম্যাচে 7টি করে উইকেট শিকার করে বাংলাদেশের সাইফুদ্দিন ও শাওন আছেন যথাক্রমে 7 ও 8 নম্বরে। তবে ইউথ ওয়ানডে ক্যারিয়ারে উইকেট শিকারের তালিকায় কেউই তার ধারে কাছে নেই। যুবদের হয়ে সর্বোচ্চ 74 উইকেট শিকার করে বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। এদিকে প্লেট কাপ পর্বে কক্সবাজারে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। আরেক ম্যাচে নিউজিল্যান্ড খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে সকাল 9টায়। সময়ের ব্যবধানে এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট। বয়সভিত্তিক পর্যায় থেকে উঠে এসেছে সাকিব, তামিম, মুশফিকরা। সঙ্গে জাতীয় দলের পাইপলাইনে আছেন আরও বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার। একই সাথে পাইপলাইনটাও হচ্ছে দীর্ঘ। এসব বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের শুভ ইঙ্গিতই বলা চলে। তবে দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদে উন্নয়নের জন্য নবাগতদের মাঠের বাইরের অনুশীলনটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই বয়সভিত্তিক পর্যায় থেকে উঠে আসা। সে তালিকায় আছে সাকিব, তামিম, মুশফিক, মুস্তাফিজ সহ আরো অনেকে। বিশেষ করে অনূর্ধ্ব-19 পর্যায়ের বেশিরভাগ ক্রিকেটারই পরবর্তী সময়ে লাল সবুজের জার্সি গায়ে দাপিয়ে বেরিয়েছে বিশ্বমঞ্চ।
বলা যেতে পারে বর্তমান জাতীয় দলের প্রায় ৮০% ক্রিকেটারই খেলেছেন বয়সভিত্তিক দলে। সেখান থেকে পেয়েছেন ক্রিকেটের প্রাথমিক জ্ঞান, সেই সঙ্গে মাঠের বাইরে পেয়েছেন মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ, যা কিনা গেল কয়েক বছরে খেলোয়াড়দের ক্রিকেটেও মনোজগতে এনেছে ব্যাপক পরিবর্তন। একটা সময় ছিল যখন আমরা শুধু মাঠের খেলাটাকেই গুরুত্ব দিতাম, কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি শুধু মাঠের খেলাই না, তাদের চরিত্র গঠনটাও খুব ইম্পর্টেন্ট, এবং সেটা এখন আমাদের ট্রেনিং এর একটা অংশ হিসেবে আমরা নেই এবং সেটাকে খুব গুরুত্বপূর্ণভাবে আমরা দেখি। এখন আমাদের ট্রেনার, আমাদের ফিজিও, এসব লোকেরাও যথেষ্ট ভালো কাজ করছেন, ফলে এই ছেলেগুলো কিন্তু হঠাৎ করে হারিয়ে যাবে না আমি মনে করি, এবং আমাদের কোচ এবং ফিজিও ট্রেনার এরাও কিন্তু এদের সাথে সাথেই আছে। ক্রিকেট বোর্ডেরও যথেষ্ট উদ্যোগ আছে এগুলো নিয়ে। তাছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে উঠে আসা খেলোয়াড়দের সারা বছর প্রশিক্ষণের মধ্যে রাখতে বোর্ড নানান পদক্ষেপ নিয়েছে বলে জানান তারা। তবে অবকাঠামো উন্নয়নে আরো বেশি মনোযোগী হওয়ার তাগিদ দিলেন বিসিবিকে। যারা পাইপলাইন দিয়ে উঠে আসে তারা হয়তো একটা স্ট্যান্ডার্ড লেভেলের, ইন্টারন্যাশনাল লেভেলের ট্রেনিং ফ্যাসিলিটি বা কম্পিটিশন ফ্যাসিলিটি ওরা পায়। এর বাইরে যারা থাকে তারা হয়তো অতটা পায় না। আমরা চেষ্টা করছি এটাকে আরো বড় করতে, যেন আরো বেশি সংখ্যক খেলোয়াড় এটার আওতার মধ্যে আসতে পারে। অলমোস্ট বাংলাদেশের প্রতিটা জেলা থেকে ভালো প্লেয়ার উঠে আসছে। 5 বছর আগে আমি যা দেখেছি এখন অনেক, তার চেয়ে অনেক ডেভেলপড ওই জায়গাগুলো, এবং অবশ্যই আমরা আরো ডেভেলপ করতে পারি। দেশের ক্রিকেটের উন্নয়নের এই ধারাবাহিকতা থাকলে পরবর্তী 10 বছরে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ দলের পারফরমেন্স ব্যাপক প্রভাব বিস্তার করবে বলে মনে করেন তারা। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মৃত্যুর কাছে হার মানলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক সহকারী কোচ ও মুক্তিযোদ্ধা আব্দুল হাদী রতন। দীর্ঘদিন কিডনি রোগে ভোগার পর বুধবার ভোর 4টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর পর আব্দুল হাদী রতনের জানাজায় ছুটে আসেন তার একসময় সতীর্থ, ছাত্র ও বিসিবির কর্মকর্তারা। শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হয় ক্রিকেট মাঠের এই যোদ্ধাকে। আমি যেন বিনা চিকিৎসায় মারা না যাই, আমি যেন আমার চিকিৎসাটা করতে পারি, এই দাবিটা করব। মৃত্যুর আগে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে এভাবেই বাঁচার আকুতি জানিয়েছিলেন ক্রিকেট মাঠের এক অকুতোভয় যোদ্ধা আব্দুল হাদী রতন। বিনা চিকিৎসায় যাতে মরতে না হয় সেজন্য আর্থিক সাহায্য চেয়ে সবার কাছে অনুরোধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সুচিকিৎসার অভাবে ৬৭ বছর বয়সে পাড়ি জমালেন পরপারে। মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর কাউখালীতে নিজের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মারা যান তিনি। এর আগে কিডনি সমস্যার কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আব্দুল হাদী রতন, কিন্তু অর্থের অভাবে সঠিকভাবে নিজের চিকিৎসা করাতে পারছিলেন না এই ক্রিকেট মাঠের কারিগর। ব্যাট বল নিয়ে ক্রিকেট মাঠে যুদ্ধ করেছেন। ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ছিলেন জাতীয় দলের সহকারী কোচ। ১৯৯৯ সালে অনূর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বিসিবির গেম ডেভেলপমেন্টে কোচ হিসেবে অনূর্ধ্ব ১৮ দল পরিচর্যার কাজ করেছেন তিনি। তার হাত ধরে উঠে এসেছে শাহরিয়ার নাফিস, হান্নান সরকারের মতো ক্রিকেটাররা। তাই তো সদা হাস্যোজ্জ্বল এই মানুষটির মৃত্যুর খবরে ছুটে আসেন সবাই। শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানান ক্রিকেট মাঠের এই যোদ্ধাকে। রতন স্যারই আমাকে উঠে এনে ফার্স্ট ডিভিশন খেলালো, তারপর থেকে আমার যাত্রা শুরু। রতন সারা জীবন মাঠেই কিন্তু সময় দিয়ে গেল, আর আমরা আগেও দেখেছি, পরেও দেখছি যে মাঠ ছাড়া কিছুই বুঝতো না। কোচদেরকে নিঃস্বার্থভাবেই সেবা দিয়ে যেতে হতো, আমাদেরকে খেলা শেখাতে হতো। তারা সম্মানী তেমন কিছুই পেতেন না। তাদের মধ্যে অন্যতম একজন আব্দুল হাদী রতন। শুধু ক্রিকেট মাঠেই সীমাবদ্ধ ছিলেন না আব্দুল হাদী রতন। ১৯৭১ সালে দেশ মাতৃকার চরম দুর্দিনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন এই মুক্তিযোদ্ধা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়াযোগ্য এসএ গেমসের জন্য প্রস্তুত বাংলাদেশের অলিম্পিক দল। ভুটানকে সবথেকে শক্তিশালী প্রতিপক্ষ মানলেও গঞ্জালো সানচেজ মোরেনোর অধীনে ভারতের মাটিতে এসএ গেমসের স্বর্ণ ধরে রাখার প্রত্যয় দলের। আর সবকিছু ঠিক থাকলে গতবারের কৃতিত্ব এবারও বয়ে নিয়ে আসবে দল, আশাবাদী ফুটবল ফেডারেশনের সহসভাপতি বাদল রায়। বঙ্গবন্ধু গোল্ড কাপের গ্রুপ পর্বই পেরোতে পারেনি বাংলাদেশ অলিম্পিক দল, তবে সে দলটি এবার যাচ্ছে ভারতে। গ্রুপ পর্বের লড়াইটা হবে পরিচিত নেপাল ও ভুটানের বিপক্ষে। আশানুরূপ খেলতে পারলেই সেমিতে পৌঁছানো কঠিন হওয়ার কথা না বাংলাদেশ অনূর্ধ্ব-23 ফুটবল দলের। আগেরবার স্বর্ণজেতা দল এবারও আশাবাদী ভালো কিছু করতে। অধিনায়ক রেজাউল জানালেন, ভুটানকে হারাতে পারলেই সেমির পথ অনেকটাই নিশ্চিত হবে বাংলাদেশের জন্য। আর লক্ষ্যের কথাটাও সোজাসাপটাই বললেন অধিনায়ক। লাস্ট চ্যাম্পিয়নশিপ ছিল যে ওটা আমরা পুনরুদ্ধার করতে চাই এবং এটা এগেন আমরা উইন হবো ইনশাল্লাহ, গোল্ড নিয়ে ফিরবো বাংলাদেশে। এবং এই ধরনের মেন্টালিটি আমাদের সবার ভিতরেই হয়েছে।
যদিও অধিনায়কের মতো উচ্চাসা নেই কোচ গঞ্জালো মোরেনোর। ম্যাচ বাই ম্যাচ আগানোর কথাই বললেন এই স্প্যানিশ। জামাল ভুঁইয়া, নাবিব নেওয়াজ জীবন ও রেজাউল করিমের ওপর ভরসা তার। সাথে জানিয়ে দিলেন সতর্কবার্তা, শেষ মুহূর্তের গোলে যাতে নষ্ট না হয় পুরো 90 মিনিটের পরিশ্রম। বাংলাদেশ ইমপ্রুভ। আমি ম্যাচ ধরে এগোতে চাই। আমাদের দলটা গোছানো, অভিজ্ঞ 3 ফুটবলার আছে দলে। শুধু সতর্ক থাকতে হবে যাতে শেষ মুহূর্তে কোনো ভুল করে না বসি। আর ফুটবল ফেডারেশন সহসভাপতি জানালেন বর্তমান ফুটবল পরিমণ্ডলের দুর্দশা দূর করতে পারে দক্ষিণ এশিয়া গেমসের সাফল্য। এর আগেও যে খেলাগুলি হয়েছে তার মধ্যে বাংলাদেশ যখন ফুটবলে গোল পেয়েছে তখন সারা দেশ উদ্দোলিত হয়েছে এবং বিও সেটা প্রত্যাশা করে, আমরাও সবাই প্রত্যাশা করি। আমি একটা জিনিস বলবো যে বাংলাদেশের সাম্প্রতিক রেজাল্ট নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করছেন, বাট আমি হতাশ নই এই কারণে, কারণ বাংলাদেশ ফুটবল টিমের কিন্তু এই পারফরমেন্স না। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। ইংলিশ লিগে চমকের ধারা বজায় রেখে লিভারপুলকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে লিস্টার সিটি। জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। এসএ গেমসের আগে অংশ নেওয়া 22টি ইভেন্টের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত সরঞ্জামাদি নিয়ে অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর। এছাড়া আয়োজক দেশ ভারতের নানা অব্যবস্থাপনা নিয়েও অভিযোগ রয়েছে তাদের। তবে ফেডারেশনের করা অভিযোগের বিপরীতে সময়ের স্বল্পতা ও বাজেটের ঘাটতিকে দায়ী করেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিস্তারিত আমার করা একটি রিপোর্টে। এসএ গেমসে যাওয়ার আগে পারফরমেন্স কি হবে তা নিয়ে আলোচনার চেয়ে অলিম্পিকের বরাদ্দকৃত সরঞ্জামাদি নিয়ে সমালোচনা চলছে ফেডারেশনের কর্মকর্তা ও খেলোয়াড়দের মধ্যে। যেখানে জার্সি থেকে শুরু করে ব্লেজার, ট্র্যাকস্যুট, জুতা ও শাড়ি নিয়ে রয়েছে নানান অভিযোগ। তাই অনেক ফেডারেশনই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপর নির্ভর না করে নিজেদের উদ্যোগেই সরঞ্জামাদির ব্যবস্থা করে নিয়েছেন। এছাড়া আয়োজক দেশ ভারতের চরম অব্যবস্থাপনা নিয়েও আপত্তি রয়েছে অংশ নেওয়া 22টি ইভেন্টের সাথে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর। ব্লেজার টাইট হয়, শর্ট হয়, আমাদেরও জুতা সমস্যা হয়েছে, ট্রাউজার সমস্যা হয়েছে, শর্ট হয়ে গেছে। এটা হলো ব্যর্থতা আয়োজক। আমাদেরকে ঘুম পাড়িয়ে রেখে আমরা বোকার মতো ঘাসের মাঠে প্র্যাকটিস করলাম। শেষে 2 মাস পরে জানালো, সিগন্যাল দিল যে ইয়েতে খেলা হবে, ম্যাটে খেলা হবে। অলিম্পিক যা দিয়েছে এটার বাইরে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ফেডারেশন থেকে সেগুলি নিয়েছি। এদিকে ফেডারেশনের এমন অভিযোগের জবাবে বাজেটের ঘাটতি ও যথাসময়ে বরাদ্দ না পাওয়ার কারণকেই দুষলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, যার ফলে স্পন্সর প্রতিষ্ঠানের দেয়া সামগ্রীর উপর নির্ভর করতে হয়েছিল বিওএকে। এছাড়া ভারতের অসহযোগিতার কারণে সবকিছু গোছাতে পর্যাপ্ত সময় না পাওয়ায় মান যাচাই করার সুযোগ হয়নি বলেও জানান তিনি। ইন্ডিয়া আমাদের খুব কম সময় হাতে রেখে এসএ গেমসের ঘোষণা দিয়েছে, তাতে করে যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার ছিল আমরা সেভাবে প্রস্তুতি দিতে পারি নাই। সেই বাজেট অনুযায়ী অর্থের যোগান আমরা পাবো, টাকা পাবো, এরকম একটা দোচলন অবস্থায় আমাদের দীর্ঘ সময় কেটে যায়। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা সমাধানে আরো বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ ছিল সংশ্লিষ্টদের। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে আজ রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে কাতালানদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। ম্যাচটি শুরু হবে রাত 2টায়। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে রাত 1:45 চেলসি মুখোমুখি হবে ওয়াটফোর্ডের। এছাড়া একই সময় সিরিয়াতে জুভেন্টাস খেলবে জেনোয়ার বিপক্ষে। সব আসর মিলে দুর্দান্ত ফর্মে আছে বার্সেলোনা। সপ্তাহের শুরুতে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে কাতালান জায়ান্টরা। এবার কোপা দেল রের শিরোপা ধরে রাখার মিশনে লুই এনরিকের দলের সামনে ভ্যালেন্সিয়া, যাদের বিপক্ষে গেল 2 বছর হারের স্বাদ পায়নি বার্সা। তবে অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচে হালকা চোট পাওয়ায় এই ম্যাচে মেসির খেলা নিয়ে কিছুটা সংশয় আছে। কিন্তু গেল 4 মাসে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না হারায় এবারও বার্সার সহজ জয়ের প্রত্যাশা করতেই পারেন সমর্থকরা। অন্যদিকে নতুন কোচ গ্যারি নেভিলের অধীনে লিগে কোনো জয় না পেলেও কোপা দেল রেতে দুর্দান্ত ফর্মে আছে ভ্যালেন্সিয়া। এছাড়া শীতকালীন দলবদলে রিয়াল মাদ্রিদ থেকে স্ট্রাইকার ডেনিস চেরিশভকে দলে টেনেছে দ্য ব্যাটসরা। তাই প্রতিপক্ষ শক্তিশালী বার্সা হলেও চমক দেখাতে চায় ভ্যালেন্সিয়া। অন্যদিকে ইপিএলে চেলসির প্রতিপক্ষ ওয়াটফোর্ড। হোসে মরিনহোর বিদায়ের পর গাস হিডিংকের অধীনে টানা 9 ম্যাচে অপরাজিত আছে চেলসি। তাই এই রেকর্ড অব্যাহত রাখতে চায় ব্লুজরা। তবে শেষ 5 ম্যাচের 3টিতে জয় আছে ওয়াটফোর্ডের। এছাড়া এই দুই ক্লাবের মুখোমুখি শেষ 9 লড়াইয়ে 7টিতে জয় আছে চেলসির। আর সবশেষ ম্যাচে গোল পেয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন ইডেন হ্যাজার্ড। যদিও চোটের কারণে এই ম্যাচে অনিশ্চিত উইলিয়ান, তবে সদ্যই চেলসিতে যোগ দেয়া ব্রাজিলিয়ান স্ট্রাইকার আলেকজান্ডার পাতর খেলা অনেকটাই নিশ্চিত।
অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা ইউভেন্টাস মুখোমুখি হবে অপেক্ষাকৃত দুর্বল জেনোয়ার। মৌসুমের শুরুটা ভালো না হলেও টানা 12 ম্যাচ জয় তুরিনের ওল্ড লেডিরা উঠে এসেছে সিরিয়ার তালিকার দ্বিতীয় স্থানে। এবার মাসিমিলিয়ানো অ্যালেগ্রি দলের সুযোগ টানা 13 ম্যাচ জয় রেকর্ড স্পর্শ করার। এছাড়া জেনোয়ার বিপক্ষে শেষ 13 ম্যাচের মাত্র একটিতে হারায়, এ ম্যাচেও জয়ের ছক কষছে ইউভেন্টাস। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ইপিএলে আবারও জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্টোক সিটিকে 3-0 গোলে হারিয়েছে রেড ডেভিলরা। তবে হোঁচট খেয়েছে আর্সেনাল, সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে গানাররা। আরেক ম্যাচে সান্ডারল্যান্ডকে 1-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর লিভারপুলকে 2-0 গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে লিস্টার সিটি। বক্সিং ডেতে স্টোক সিটির বিপক্ষে প্রথম লেগে 2-0 গোলে হেরে হোঁচট খেতে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। এবার তাই প্রতিশোধ নেওয়ার মিশন নিয়েই ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে স্টোক সিটির মুখোমুখি হয় রেড ডেভিলরা। ম্যাচের শুরু থেকেই একরকম আধিপত্য থাকে ম্যানচেস্টার ইউনাইটেডের, তাই তো গোলের দেখা পেতেও খুব বেশি সময় নেয়নি তারা। ম্যাচের 14 মিনিটেই জ্যাকসনের অ্যাসিস্টে স্বাগতিকদের হয়ে লিড আনেন হেসে লিঙ্গার্ড। এরপর লিড দ্বিগুণ করতেও সময় লাগেনি রেড ডেভিলদের। ম্যাচের 23 মিনিটে রুনির বাড়ানো বল প্রতিপক্ষের জালে জড়ান অ্যান্থনি মার্শাল। বিরতির পর ফিরে ম্যাচের 53 মিনিটে মার্শালের দেয়া বলে ব্যবধান বাড়ান দলের তারকা স্ট্রাইকার ওয়েন রুনি। এরপর পুরো ম্যাচে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ভ্যান হলের দল। এদিকে আরেক ম্যাচে আর্সেনাল মুখোমুখি হয় সাউদাম্পটনের। খেলা ঘরের মাঠ এমিরেটসে হলেও আক্রমণের দিক দিয়ে প্রতিপক্ষের চেয়ে অনেকটা পিছিয়ে থাকে গানাররা। উল্টো সাউদাম্পটনের আক্রমণ ভাগের সামনে রীতিমতো হুমড়ি খেতে হয় স্বাগতিকদের। ফলে রক্ষণ ভাগেই বেশি মনোযোগী হয়ে ওঠে তারা। পুরো ম্যাচে একই চিত্র দেখা যায় শেষ পর্যন্ত। ফলাফল গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। লিগের আরেক ম্যাচে সান্ডারল্যান্ডের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি, যেখানে ম্যাচের 16 মিনিটেই সার্জিও অ্যাগুয়েরোর গোলে এগিয়ে যায় সিটিজেনরা। ব্যাস ওই পর্যন্তই। এরপর বেশ কয়েকবার আক্রমণে গিয়েও আর গোলের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। ফলে 1-0 গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। ফারজানা মুমু, সময় সংবাদ। সদ্য শেষ হলো ইউরোপিয়ান ফুটবলের শীতকালীন ট্রান্সফার উইন্ডো। আলেকজান্ডার পাতো, জ্যাকসন মার্টিনেজ, পেপ গার্দিওলার মতো বেশ কিছু তারকা ফুটবলার ও কোচ বেছে নিয়েছেন নতুন ঠিকানা। তবে এখনও বেশ কিছু খেলোয়াড়কে ঘিরে চলছে ঠিকানা বদলের গুঞ্জন। হিসাব নিকাশ চলছে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে কারা কারা আছেন দল বদলের দ্বার প্রান্তে। 2014 সালে 32 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দিয়েগো কস্তাকে চেলসির কাছে বিক্রি করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে সদ্য সমাপ্ত হওয়া ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে জ্যাকসন মার্টিনেজকে চীনা ক্লাবে বিক্রির পর বেশ আর্থিক সচ্ছলতার মধ্যে রয়েছে রোজি ব্লাঙ্কোসরা। তাই সামনের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে দলের সাবেক স্ট্রাইকার কস্তাকে আবারও ভিসেন্তে ক্যালদেরোনে ফিরিয়ে আনতে আগ্রহী স্প্যানিশ জায়ান্টরা। এদিকে ব্লুজদের সাবেক কোচ হোসে মরিনহোর অধীনে খুব একটা ভালো না থাকলেও বর্তমান কোচ হিডিংকের অধীনে পুরনো ফর্মে ফিরে এসেছেন কলম্বিয়ান তারকা কস্তা। দেখার বিষয় ব্লুজরা কি রাজি হবে তাদের তারকা স্ট্রাইকারকে হাতছাড়া করতে। চলতি মৌসুম শেষে ইংলিশ ডিফেন্ডার জন টেরির সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ব্লুজদের। তাই মৌসুম শেষে বিদায়ের কথা গণমাধ্যমেও প্রকাশ করেছেন টেরি। তবে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের আগেই চেলসি অধিনায়কের এ ধরনের ঘোষণায় বেশ অবাক হয়েছেন দলের ভারপ্রাপ্ত কোচ গাস হেডিং। তার মতে এবারের লিগে দলের অবস্থান নড়বড়ে হলেও টেরির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন নেই কারো মনে। তাছাড়া ক্লাবের সাথে 35 বছর বয়সী এই ফুটবলারের চুক্তি নবায়নের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। খুব শিগগিরই হয়তো টেরির বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেবে, সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিয়েছেন হিডিং। ম্যানচেস্টার সিটিতে 5.5 বছরের ক্যারিয়ারে 251 ম্যাচ খেলে 70 গোল করেছেন ইয়াইয়া তোরে। তবে আগামী মৌসুমে সিটিজেনদের জার্সি গায়ে আর দেখা নাও যেতে পারে এই আইভোরিয়ান মিডফিল্ডারকে। পেপ গার্দিওলার সাথে সুসম্পর্ক নেই 32 বছর বয়সী তোরের। তাই ম্যান সিটির নতুন কোচ হিসেবে আগামী মৌসুমে দায়িত্ব নেবার কথা থাকায় দল ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি। তাছাড়া তোরের সামনে রয়েছে চীনা ক্লাব জিয়াংজু সানিং এর পক্ষ থেকে বাৎসরিক 30 মিলিয়ন পাউন্ডের মোটা অঙ্কের প্রস্তাব। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। আবারও ক্রিকেট প্রসঙ্গ। এবার নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের খবর। অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করল নিউজিল্যান্ড। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অজিদের 159 রানে হারিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করে গাপটিল ও নিকোলসের 50-তে 8 উইকেটে 307 রান করে নিউজিল্যান্ড। জবাবে কিউই পেসারদের তোপে 148 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন মার্টিন গাপটিল। অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন 2 ওপেনার গাপটিল ও ম্যাককালাম। উদ্বোধনী জুটিতে 79 রান যোগ করেন এই জুটি। অধিনায়ক ম্যাককালাম 29 বলে 44 রান করে আউট হবার পর কোনো রান না করে ফিরে যান কেন উইলিয়ামসন। তবে তৃতীয় উইকেটে 100 রান যোগ করেন গাপটিল ও নিকোলস। গাপটিল ক্যারিয়ারের 29তম 50 তুলে নিয়ে আউট হন 90 রানে।
এরপর নিকোলসের 61 ও সেন্টনারের 35 রানে 8 উইকেটে 307 রান করে নিউজিল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়ার শুরুটা হয় ভয়াবহ। স্কোরবোর্ডে 41 রান তুলতেই 6 উইকেট হারায় তারা। ম্যাথু ওয়েড ও জেমস ফকনার সপ্তম উইকেটে 59 রান যোগ করলেও তা হারের ব্যবধান কমিয়েছে মাত্র। শেষ পর্যন্ত 148 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি 3টি করে উইকেট নেন। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে বাগেরহাটে অনুষ্ঠিত হয়ে গেল সাঁতার প্রতিযোগিতা। বুধবার বিকেলে রামপাল অডিটোরিয়ামে বিজয়ী সাঁতারুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাগেরহাটের রামপালের মংলা ঘুষিয়াখালী চ্যানেলে আয়োজন করা হয় এই সাঁতার প্রতিযোগিতার। চ্যানেলটি পুনঃখননের পর স্থানীয় সাঁতার প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির উদ্যোগে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ ও পিস প্রকল্পের সহযোগিতায় উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাগেরহাট ও আশেপাশের এলাকার 25 জন সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নেন। পরে 3 জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাইদ। টেনিসের খবর, হাঁটুর ইনজুরি থেকে মুক্তি পেতে অস্ত্রোপচার করলেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার। আর এই কারণে বিশ্রামের জন্য 1 মাস কোর্টের বাইরে থাকবেন বিশ্ব র্যাঙ্কিংয়ে 3-এ থাকা এই টেনিস তারকা। সদ্য সমাপ্ত হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জোকোভিচের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেন 17টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার। সে সময় থেকেই হাঁটুর ইনজুরিতে ভুগছিলেন 34 বছর বয়সী সুইস টেনিস তারকা। তাই আসর থেকে বিদায়ের পর দেরি না করে সুইজারল্যান্ডে অস্ত্রোপচার করান ফেদেরার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাসখানেকের জন্য বিশ্রামে থাকতে হবে তাকে। আর এ কারণে আসন্ন ওয়ার্ল্ড টেনিস টুর্নামেন্ট ও দুবাই চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ফেদেরার। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাশরাফিকে অধিনায়ক করে ওয়ার্ল্ড টি-20-র 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা। ফিরেছেন নাসির ও মিথুন। বিশ্ব পঞ্চে প্রথমবারের মতো খেলবেন রনি ও সোহান। যুব বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 23 রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান। চূড়ান্ত কোয়ার্টার ফাইনালের লাইন আপ। এসএ গেমসের জন্য প্রস্তুত বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল, স্বর্ণ ধরে রাখার প্রত্যয়। এবং কিছুক্ষণ পর কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে ভ্যালেন্সিয়া। ইংলিশ লিগে চেলসির প্রতিপক্ষ ওয়াটফোর্ড। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।